প্রিয় দর্শক, যুদ্ধ নয় শান্তি চাই এই কথাটি গোটা পৃথিবীতে অনেক অনেক বেশি আলোচিত। অথচ গোটা পৃথিবীতে কোথাও কোথাও এমন যুদ্ধ হচ্ছে যে মানুষ একদম নিঃশেষ হয়ে যাচ্ছে। কিন্তু আজকের পত্রপত্রিকার শিরোনামের পরিস্থিতি একটু আশা জায়গায়। আমরা আলোচনা করব সেটা নিয়ে আজকের অনুষ্ঠান থেকে। সংবাদপত্রে বাংলাদেশ, আমি রেজানুর রহমান আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের প্রিয় অতিথি আজকে দৈনিক সমকালের উপসম্পাদক কবি মাহবুব আজিজ। শুভ সকাল। কেমন আছেন? জি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ভোট পর্যবেক্ষণ নাম সর্বস্ব সংস্থাও, খাগড়াছড়িতে সহিংসতা, চারদিকে পোড়া ক্ষত, আতঙ্ক কাটেনি, ট্রাম্পের শাস্তি পরিকল্পনায় রাজি নেতানিয়াহু। দৈনিক যুগান্তর, ট্রাইব্যুনালে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য, 3,05,000 রাউন্ড গুলি চালায় পুলিশ, থমথমে খাগড়াছড়ি, 144 ধারা বহাল, ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়ি অস্থিতিশীল, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। দৈনিক সমকাল, এলাকা জুড়ে আগুনের ক্ষত, সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন এমন মানুষও আছেন যারা বলছেন 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন। সংঘবদ্ধ সাইবার আক্রমণ ভাবাচ্ছে বিএনপিকে। দৈনিক কালের কণ্ঠ, মালয়েশিয়ায় ভয়াবহ মানব পাচার, ফোন করে নূরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান, খাগড়াছড়ির গুইমারা থমথমে। দৈনিক ইত্তেফাক, স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা, বেসরকারি স্কুল কলেজে কর্মচারী নিয়োগ দেবে ডিসির নেতৃত্বাধীন কমিটি। বাংলাদেশ প্রতিদিন, গতি নেই রেড নোটিশে, ছাত্র জনতার উপর 3 লাখ গুলি। মানব জমিন, মনোনয়ন লড়াইয়ে জেরবার নোয়াখালী বিএনপি, ভোটের মাঠে নয়া চ্যালেঞ্জ। খবরের কাগজের শিরোনাম, থমথমে পাহাড়, আতঙ্কে মানুষ, স্বস্তির বদলে কান্না, বেসরকারি শিক্ষকদের অবসর। আমার দেশ, হাইওয়েতে 1043 ডাকাত, ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে হামলা। আমাদের সময়, ভয়াবহ অগ্নিঝুঁকি, বিমানের হ্যাঙ্গার কমপ্লেক্সে, বাম দলগুলোর নির্বাচনী জোট গঠন গতি পাচ্ছে, থমথমে পাহাড়ে আগুনের ক্ষত। রূপালী বাংলাদেশ, সরকার পরিবর্তনে বদলেছে ব্যাংকিং। সময়ের আলো শিরোনাম, 4 সংকটে অর্থনীতি, থমথমে খাগড়াছড়ি, কাটেনি আতঙ্ক। কালবেলা শিরোনাম, অসলের বোঝা বইছে রেল, একই দিন পর নতুন লোগো সরিয়ে ফেলেছে জামায়াত। রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘে সম্মেলন আজ। ইনকেলাব, জামাতের নয়া কৌশলে তোলপাড়, লোগো থেকে আল্লাহু আকিমুদ্দিন শব্দ বাদ। নতুন পরিস্থিতি। আমি শুরুতে শান্তির কথা বলছিলাম যে যুদ্ধ নয় শান্তি চাই, এই কথাটি যেমন একেবারে খুবই, আমরা সবাই শান্তি চাই কিন্তু অশান্তিতে ভরা। কিন্তু আজকের পত্রিকার শিরোনাম, প্রথম আলোর শিরোনামটা যদি পড়ে শোনাই আপনাকে, ট্রাম্পের শান্তি পরিকল্পনায় রাজি নেতানিয়াহু, গাজায় ইসরায়েলের আগ্রাসন। ট্রাম্প 20 দফা পরিকল্পনার কথা বলেছেন, নেতানিয়াহু রাজি হয়েছে। তাহলে কি মনে হয় যে আশা করা যায়? এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আপনি দেখুন যে কদিন আগেই নিউ ইয়র্কে জাতিসংঘের যে সম্মেলনে বিশ্ব নেতারা সবাই বেরিয়ে গেলেন, একা 45 মিনিট কিন্তু বক্তব্য রাখলেন। তার পুরো বিশ্বের মানুষ যেখানে চাইছে যে এই নৃশংসতা বন্ধ হোক, এই মানবিক যে নৃশংসতা তারা চালাচ্ছে ওখানে অমানবিক, তো সেটা কোনোভাবেই একমাত্র যুক্তরাষ্ট্রের কারণেই তারা টিকে আছে। অনেকটা তাই। তো এইটা কি করে হয়? এতখানি অযৌক্তিক আচরণ, এতখানি নৃশংসতা, এতখানি নির্মম আচরণ, অবশ্যই এটার একটা সুরাহা হওয়া উচিত। এবং ফিলিস্তিন যেই মানুষগুলো দীর্ঘকাল ধরে নিষ্পেষণের শিকার, তাদের ন্যূনতম মৌলিক অধিকারগুলো অবশ্যই নিশ্চিত করার দায়িত্ব পুরো বিশ্ববাসীরই। এবং এটা যত দ্রুত সম্ভব এটা অনেক সমস্যার সমাধান করবে। অবশ্যই এইভাবে জিইয়ে রাখলে চারদিক থেকে আরো সমস্যা ধানা বাঁধবে। এটা সম্ভব না। এই নৃশংসতা, এই অমানবিক আচরণ অব্যাহত রাখার কোনো যুক্তি থাকতে পারে। বৈরিতা তো কখনো শান্তি আনে না, সেই জায়গাতে, এবং যুদ্ধ তো কখনো শান্তি আনে না। আর এই অযৌক্তিক আচরণের একটা কুলকিনারা থাকবে, সীমা থাকে। এটা তো কোনো কতদিন চলবে এবং কি কারণে চলবে? এটাকে গায়ের জোর বলে যে কথাটা, মানে জোর যার মূল্য, সেইটার সমস্ত উদাহরণ তারা ভেঙে দিয়েছে।
আমরা একটু দেশের আলোচনায় আসি। থমথমে খাগড়াছড়ি গত কয়েকদিন ধরে চলছে, 144 ধারা এখনো বহাল আছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে খাগড়াছড়ির ঘটনায় ফ্যাসিস্টদের ইন্ধন আছে। এখন ফ্যাসিস্টদের ইন্ধন তো সব কিছুতেই থাকতে পারে। তারা তো চাইবে না যে বাংলাদেশ খুব স্থিতিশীলভাবে চলুক, কিন্তু সরকারের দায়িত্বটা কি? খালি কি ষড়যন্ত্র খোঁজা? তার যে দায়িত্ব যে কোথায় কোথায় ফ্যাসিস্ট আছে সেই জিনিসটা তারা পরিষ্কার করুক। এখন কোনো কিছু ঘটলেই এটা ফ্যাসিস্টরা করেছে, এটা ফ্যাসিস্টরা করেছে, আগে যেমন শুনতাম বিএনপি জামাত করেছে, ব্যাপারটা তো ওরকমই দাঁড়াচ্ছে। তাহলে সরকারের কোনো কাজ থাকে না। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি থাকবেন তার তো এক ধরনের শরীরী ভঙ্গিমাতেই প্রকাশ পায় যে কতখানি দৃঢ়তায় তিনি এগোচ্ছেন। এই ক্ষেত্রে সম্ভবত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা দুর্বলতা প্রকট হয়ে আসছে। এই আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ব্যাপারেও উপদেষ্টা মহোদয় যেভাবে কথা বললেন যে আমরা চেষ্টা করছি যাতে জামিন না হয়, চেষ্টা করলেও তো এভাবে বলা উচিত না। আপনি কি আইনের উপর এভাবে হাত দিতে পারেন? তো একেবারে খুবই স্বাভাবিকভাবে যে কথাগুলো তিনি বলছেন সেই জিনিসগুলো যেন একটু অনানুষ্ঠানিক হয়ে যায় এবং একটু যেন ঢিলে ঢালা গোছের হয়। বাবু, আপনি উপদেষ্টার কথা বললেন, আর দুইজন উপদেষ্টার বক্তব্য আপনাকে পড়ে শোনাই। অচলের বোঝা বইছে রেল একটি শিরোনাম হয়েছে কালবেলায়, সেখানে সংশ্লিষ্ট উপদেষ্টাও স্বীকার করেছেন যে অচলের চলছে। ফরিদা আক্তার আমাদের মাননীয় উপদেষ্টা ইলিশ নিয়ে বলেছেন যে ইলিশের দাম কমাতে না পারাটা আমার একটা ব্যর্থতা, কষ্টের কারণ। এজন্য যদি ব্যর্থতা বলেন আপনি বলতে পারেন, তাহলে কার কাছে যাব? সেই আমরা এখন আসলে কার কাছে যাব? তবে যেটা হচ্ছে কি, ধরেন ইলিশ কিংবা রেলের যে প্রসঙ্গগুলো, ওগুলো তো একেবারে মানুষের জানমালের প্রশ্ন নয়, দেশের নিরাপত্তার প্রশ্ন নয়। কিন্তু যখন আপনি খাগড়াছড়িতে এই ধরনের ঘটনা ঘটছে, একটি কিশোরীর উপরে গণধর্ষণ হয়েছে এবং এটা একটা খুবই অমানবিক একটি ব্যাপার, নৃশংস ব্যাপার, কোনো রকম আইন কোনো ধরনের কাঠামোর মধ্যে এটা চলে না। তো তারপর সেই গণধর্ষণের ব্যাপারে মানুষ প্রতিবাদ করছে, সেখানে গুলি চলেছে, সেখানে 3 জন মারা গেছে, নিহত হয়েছে, এই ধরনের নানান রকম বিষয়গুলো ব্যাপারটাকে উত্তপ্ত করে তুলেছে। যে এইখানে পাহাড়িরা আমাদেরই বাংলাদেশের, মানে পাহাড়ের যারা থাকেন তাদের তো বাংলাদেশ একই, তো তারা তো সবাই মিলেই তো ওই বাংলাদেশ। তো সেইখানে কেন তাদেরকে রাতে কোথায় যাচ্ছে, বা আমি দেখলাম সেখানকার মানুষরা বলছে যে আমরা কোথায় যাচ্ছি, কত টাকার বাজার করেছি, কি করছি না করছি, প্রত্যেকটা ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করা হয়। আমরা কি এই দেশের মানুষ না? কেন তাদেরকে এইভাবে উদ্বাস্তু করে ফেলা হচ্ছে? কাজেই এই প্রশ্নগুলো কিন্তু সামনে বারবার চলে আসছে, এটার একটা সুরাহা করা দরকার। আপনারা এইটা সুরাহা না করে সেখানে একটা স্থিতিশীল, আমাদের এই ছোট্ট একটি দেশের অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ জায়গা বান্দরবন, খাগড়াছড়ি, এই পুরা পাহাড়ের এলাকাটি, সেখানে কি দাঁড়াচ্ছে? সেখানে কি সাধারণ মানুষ চলাফেরা করতে পারবে না? মানে সমতলের মানুষ সেখানে যাবে না, বা পাহাড়ের মানুষ এখানে আসবে না। সেন্ট মার্টিন নিয়ে যেই ঘটনা, পাহাড় নিয়ে যেই ঘটনা, চারদিকে কেমন যেন একটা ঢাক ঢাক গুড় এক ধরনের আড়ালের ব্যাপার, সেই জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে আতঙ্কিত করে, শঙ্কিত করে। সরকারের উচিত অবশ্যই এই ক্ষেত্রে অত্যন্ত দৃঢ়তার সাথে পরিচয় দিয়ে যারা এখানে অংশীজন আছেন সকলের সঙ্গে কথা বলে আলোচনা করে এটার একটা অতি দ্রুত মীমাংসা করার। এখানে কোনোভাবেই আমরা আর কোনো ধরনের খুন, হত্যা, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, গুলি দেখতে চাই না। অনেক ধন্যবাদ। আপনি আসলে একেবারে জনগণের মনের কথা বললেন। সামনে নির্বাচন এবং নির্বাচনের প্রস্তুতি, দেখা যাচ্ছে যে নির্বাচনের প্রস্তুতি আছে। মাননীয় প্রধান উপদেষ্টার একটি সাক্ষাৎকার আপনাদের পত্রিকায় ছাপা হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এমন মানুষও আছেন যারা বলছেন 5 বছর থাকুন, 10 বছর থাকুন, 50 বছর থাকুন। আসলে যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন সবসময় এমন কিছু কথাবার্তা বলেন, হয়তো খুব যে বুঝে বলেন কিনা, কারণ আমরা কিন্তু আওয়ামী লীগ সময়েও শুনেছিলাম এই যে গত 15.5-16 বছর, যে 1943 সাল পর্যন্ত, বা তখন শেখ হাসিনার বয়স কত হবে অনেকেই গুনতেন। তো কত বছরে উনি ততদিন সম্ভব কিনা। তো এই বিষয়টা আসলে কথায় এসছে, হয়তো কেউ চাইতেই পারেন, কারণ চাওয়ার তো আসলে শেষ নাই। অনেকেই হয়তো চাইছেন আসলেই, কিন্তু এটাও তো ঠিক, অনেকেই চাইছেন না যার এক মুহূর্তেও থাকেন, কারণ মানুষের নানান ধরনের পরিস্থিতি আছে। আসলে সবচেয়ে বড় চাওয়াটা, যাই হোক, একটা গণতান্ত্রিক
জবাবদিহির সরকার প্রতিষ্ঠিত হোক, যেখানে মানুষ ভোট দিয়ে তার সরকার আনবে এবং সেখানে এটা গণতন্ত্রের যাত্রার প্রথম ধাপ। এবং যেই মানুষগুলো মারা গেছে এই 24-এর গণ অভ্যুত্থানে, আপনি দেখুন 71-এর মুক্তিযুদ্ধের পরে 2টা বড় অভ্যুত্থান হয়ে গেল আমাদের এখানে। 80 দশকে এরশাদের বিরুদ্ধে 10 বছর আন্দোলন হলো, শেখ হাসিনার এই শাসনে 15 বছর আন্দোলন করে। মানুষের এই এত আন্দোলন রক্তত্যাগের কারণটা কি? গণতন্ত্র। আমরা শাসনে অংশীদার হতে চাই। তো সেই জায়গা থেকে মানুষকে ভোট দেবার সুযোগ দিন, রাতের বেলা নয়, দিনের বেলা, এবং পক্ষপাতিত্বহীন একটি ভোট। আপনি রাতের বেলা নয় দিনের বেলার ভোট চাচ্ছেন, সেটাই তো মানুষের কাঙ্ক্ষিত, এবং মানুষ যেন ভোটটা দিতে পারে, আঙ্গুলে যেন ছাপটা পড়ে, ভোটটা দিয়েছে, প্রাথমিক চাওয়া। কিন্তু একটা আশঙ্কা দেখা যাচ্ছে, যেটা একটি শিরোনাম হয়েছে, সংঘবদ্ধ সাইবার আক্রমণ ভাবাচ্ছে বিএনপিকে। শুধু কি বিএনপিকেই ভাবাচ্ছে না অন্যরাও ভাবছেন? বিএনপি বোধহয় একটু পিছু হটে আছে এই ক্ষেত্রে। ধরেন সাইবার আক্রমণে জামাত, শিবির কিংবা সাম্প্রদায়িক যেই রাজনীতি যারা করেন তারা যতখানি সংঘবদ্ধ এবং গোছানো এবং অনেক দিন ধরে চলে আসছে, সেখানে তো বোধহয় বিএনপির খুব একটা হাতযশ আছে বলে মনে হয় না, আমার সেটাই ধারণা। কারণ বিএনপি আপনারা দেখলেন যে ডাকসু নির্বাচনে কত অগোছালো ভাবে তারা অংশ নিতে হলো। ব্যাপারটা এরকম মনে হলো মাঠ পর্যবেক্ষণ না করেই বলা হলো মাঠটা আমার। হ্যাঁ, উপায় ছিল না, কারণ হচ্ছে বিএনপিকে তো আসলে দাঁড়াতেই দেয়নি গত সরকার ছাত্রদলকে, এটাও একটা কারণ। কিন্তু শিবিরকেও তো দেয়নি, তারা তো কৌশলে সেখানে রয়ে গেছে। তার মানে কৌশলে কিন্তু জামাত শিবির এগিয়ে আছে। কাজেই বিএনপির আর এই ধরনের সামাজিক মাধ্যমে গালিগালাজ করা, অশালীন বক্তব্য দেওয়া, এটা তো আসলে কোনো সুকৌশল হতে পারে না। এটা একটা অশালীন আচরণ বা এই ধরনের বিষয়গুলো, এগুলোতে যাওয়াও ঠিক হবে না। তবে মাঠ ছেড়ে দেওয়াটাও ঠিক না। অশালীন আক্রমণের জবাব তো অশালীন হতে পারে না, তাকে ফ্যাক্ট এন্ড ডকুমেন্টসে যেতে হবে। বিএনপি বলুন বা যারা ইতিবাচক রাজনীতি করতে চান, উদার নৈতিক রাজনীতি করতে চান, তাদেরকে পরিসংখ্যান সামনে নিয়ে আসতে হবে, তাদেরকে ইতিহাস নিয়ে আসতে হবে সামনে, বর্তমান, অতীত, ভবিষ্যতের রূপরেখা নিয়ে আসতে হবে। আক্রমণের জবাব পাল্টা অশালীন আক্রমণ দিয়ে নয়, তাদেরকে পরিসংখ্যান সামনে দিতে হবে, কে কি করেছে তার ডাটা। আপনি কৌশলের কথা বললেন, জি। দৈনিক ইনকিলাবে ছাপা হয়েছে, লোগো থেকে আল্লাহু এবং আকিমুদ্দিন শব্দ বাদ, জামাতের নয়া কৌশলে তোলপাড়। আসলে দেখুন যে গত কয়েকদিন ধরে জামাত কিন্তু একটার পর একটা খবর তৈরি করছে, এবং এটাও কিন্তু একটা কৌশল। তারা কি লোগো তৈরি করবে? গতকালকে দেখলাম যে নির্বাচনের আগেই জামায়াতের আমির পরিবর্তন হয়ে যাচ্ছে, এটাও কিন্তু এক ধরনের একটা চটকদার একটা খবর। তো দলীয় কাউন্সিল হবে, দলীয় কাউন্সিলে পরিবর্তন হবে, আসবে, এগুলোও খবর করতে হবে কেন এইভাবে? তার মানে তারা কৌশলে দেখাতে চাচ্ছে যে অন্যরা যেখানে কাউন্সিল করে না, বাই করে না, আমরা কতখানি করছি। এই জায়গাগুলোতে তাদের সঙ্গে যারা এখন লড়াই করছেন রাজনীতির মাঠে, তাদেরকেও এগুলোর পাল্টা উত্তর দিতে হবে, কিছু বয়ান রেডি করতে হবে। আপনি যদি ইসলামিক শাসন চান, তাহলে সেটাও পরিষ্কার করে বলতে হবে। শরিয়া শাসন এতদিন চাইলেন, দলের নামের সাথে জামায়াতে ইসলামী, সেখান থেকে আপনি সরে আসছেন। সেই সাথে কি একটু করে ছোট্ট করে আপনাকে জানতে চাই, আপনার কাছে জানতে চাই, আপনি পরিষ্কারের কথা বললেন, তাহলে কি ৭১ সম্পর্কে পরিষ্কার বক্তব্য থাকা কি উচিত না? অবশ্যই, সেটা নিয়ে তো অনেক কথা হয়েছে, হবে, কিন্তু তারপরেও তারা তো এটা নিয়ে বলছে যে আমাদের পূর্বতন নেতারা ক্ষমা চেয়েছেন, ক্ষমা চাইলেও এটা ক্ষমা করা হয় না, কাজেই আমরা আর ক্ষমা চাইবো না, এরকমও কথাবার্তা আছে। তো ঠিক আছে, সেটা নিয়েও কথা হবে, কিন্তু জরুরি যেটা হচ্ছে, একেবারে জরুরি, যেহেতু নির্বাচন আসন্ন, আপনাদের ম্যানিফেস্টো কি? আপনারা নির্বাচনে জিতলে সেটা দেওয়ার সময় কি করে? আপনার তো মাত্র 4 মাস আছে, আপনার চারপাশে এত কিছু করে ফেলছেন, এত তাদের নাকি তাদের পক্ষে প্রচুর সাড়া শোনা যাচ্ছে, তাহলে সেই সাড়াটা কি কারণে? দলীয় ম্যানিফেস্টো না দেখেই মানুষ সাড়া দিচ্ছে। এই যে আমরা শুনতে পাচ্ছি যে ছাত্রীরা ভোট দিচ্ছে শিবিরের পক্ষে, তাহলে কি যেই ইসলামিক আইনের কথা বলা হয়, শরিয়া আইনের কথা বলা হয়, গতকালকে দেখলাম মামুনুল হক এক সাক্ষাৎকারে বলছেন, আফগানিস্তান থেকে উনি ফিরে বলছেন যে ওখানে তো 6ষ্ঠ শ্রেণীর বেশি কেউ পড়াশোনা করছে না, ছাত্রীরা, মেয়েরা পড়ছে না, তাহলে কি সেই অনুবর্তন আমাদের এখানে ঘটবে? আপনি যেহেতু প্রসঙ্গ তুললেন সামাজিক, আমি জানি না এটা সত্য কিনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক জামায়াত নেতার বক্তব্য দিয়ে বলা হচ্ছে, আমি আবারও বলি এটা ঠিক কিনা আমি জানি না, ওখানে বক্তব্যটা এরকম আছে যে মেয়েরা মেয়েদের সামনে নাচতে পারবে। এখন দেখুন, এখন তো আসলে কোনটা যে
আদৌ বলেছেন আর বলেননি এটা আমরা নিশ্চিত হতে পারছি না, কারণ সকলেই নানান রকম এআই দিয়ে সাক্ষাৎকার প্রচার করছেন, কথা বলছেন, অমুক এটা বলছেন, তমুক এটা। এই জন্যই কিন্তু দলের পক্ষ থেকে ঘোষণাপত্র দিয়ে দেওয়া উচিত যে আমরা এই করতে চাই, আমরা জয়ী হলে এই করব, এই হচ্ছে আমাদের দলীয়। যেমন বিএনপি 31 দফা দিয়েছে, সে আজকে না, সে দীর্ঘদিন ধরেই তারা 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছে এবং তারা আরো কিছু বলছে। জামাত নেতারা বোধহয় তাদের বক্তৃতা বিবৃতিতে নানাভাবে বলছেন যে আমরা এলে কি কি করব, তারা এলে কি কি করবে। গতকাল একটি সংবাদ দিয়ে দেখলাম যে তাদের গঠনতন্ত্রে আবার পরিবর্তন আসছে, তারা গঠনতন্ত্রে ইসলামী শাসন থেকে সরে এসে ইনসাফের শাসনের কথা বলছেন। তাহলে এইটা কি এখন গঠনতন্ত্র যদি পরিবর্তন হয় সেগুলোকে পরিষ্কার করা দরকার অতি দ্রুত। আপনি যদি ইনসাফের শাসনে যে জামায়াতে ইনসাফ হওয়া উচিত, তাহলে জামায়াতে ইসলাম বলবেন এবং তারপরে আপনি বলবেন যে আমরা ইসলামী শাসন চাই না। এটা হয়তো সময় কি বলে, আমরা তার জন্য অপেক্ষা করি। একেবারে প্রায় শেষের দিকে অনুষ্ঠানের, তরুণদের নিয়ে আমাদের অনেক আশাবাদ, তরুণরাই তো একটা বিপ্লব ঘটালো, কিন্তু যখন শিরোনাম হয়, খবরের কাগজের শিরোনাম হয়েছে শিক্ষিত তরুণরা কেন অন্ধকারের পথে, আমরা তো এই শিরোনাম পড়তে চাই না। শিক্ষিত তরুণরা তো সমাজের একটা বাইরের কোনো অংশ নেই, সমাজই তো অন্ধকারের পথে। আপনি যা করবেন আপনি সরাসরি করছেন না। যেই কথাটা বললাম, যেই দলই হোক, সে জামাত হোক, বিএনপি হোক, আপনার অন্য যারা অংশগ্রহণ করছে তারা হোক, তাদেরকে যেমন পরিষ্কার অবস্থান বলতে হবে, সেরকম ভাবে আপনি যখন পরিবারের কর্তা, আপনার আয়ের উৎসটাও পরিষ্কার থাকা দরকার এবং সেইভাবে আপনার সমাজ থেকে, রাষ্ট্র থেকে আপনার জন্য কিছু সুযোগ থাকা দরকার। আমাদেরকে তো এখন নাগরিকদেরকে অনেক আত্মগোপন করে চলাফেরা করতে হয়। আপনি জানেন না যে আপনি সরকারি চাকরি ছাড়া অন্যান্য চাকরিতে আপনাদের নিয়মিত বেতন, নিয়মিত যেই সমস্ত বিষয়গুলো, এগুলোও বা কিভাবে হবে? নিরাপত্তার জায়গা, আপনার ব্যবসা বাণিজ্য তো, আর্থিক নিরাপত্তা তো এখন ব্যবসা বাণিজ্য একটা ন্যূজ্য অবস্থায় পড়ে গেছে, বিপর্যস্ত অবস্থায় পৌঁছে গেছে। কাজেই সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি যদি ভালো না থাকে তাহলে আপনি সংসার চালাবেন কি করে? সেখানে তরুণরাও তো এই সংসারের অংশ। সবকিছু মিলে অস্থিরতা, সেই অস্থিরতা তরুণদের মধ্যে গিয়ে পড়বে। কাজেই সেই মূলে কিন্তু আবার সেই রাজনীতি যদি সৎ, স্বাভাবিক ও গণতান্ত্রিক হয়, অর্থনীতি সৎ, স্বাভাবিক ও গণতান্ত্রিক হবে, জবাবদিহিমূলক হবে। জবাবদিহিমূলক সম্পূরক হলেই একে অপরকে। অনেক 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 ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে আলোচনাগুলো করলাম আপনারা নিশ্চয়ই শুনলেন। একটি আনন্দের সংবাদ দিয়ে রাখি, নিশ্চয়ই আপনারা জানেন আর মাত্র কয়েক ঘন্টা পর ডিজিটাল যুগের এবং একেবারে বাংলাদেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই 27তম বর্ষে পা দেবে। শুভকামনা অবশ্যই আপনারা জানাবেন এবং আমরাও আপনাদের শুভকামনা জানাচ্ছি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।